মেয়েদের মধ্যে এমন কিছু কথাবার্তা হয় যা তারা প্রকাশ্যে আলোচনা করে না, কোনো পডকাস্টে নয়, কোনো প্যানেল ডিসকাশনে নয়, এমনকি থেরাপিস্টের কাছেও নয়। কিন্তু এই কথাগুলো তাদের বলা বাক্যের মাঝের নীরবতায়, তাদের অস্বস্তিকর হাসিতে বা খুব কাছের বন্ধুর কাছে করা স্বীকারোক্তির মধ্যে লুকিয়ে থাকে। এই কথোপকথনটা সেই ধরনের পুরুষকে নিয়ে যাকে তারা পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। সেই পুরুষ যে মানসিক চাপের সামনেও ভেঙে পড়ে না, নত হয় না, ভিক্ষাও করে না। সেই পুরুষ যে তাদের ভেতরের খেলাটা ধুলে ফেলে, আর এই দেখতে পাওয়াটা তাদের অস্বস্তিতে ফেলে দেয়। এটা কোনো বিপদ বা অত্যাচারের ভয় নয়, এটা আরও পুরনো, আরও শান্ত, আরও মনস্তাত্ত্বিক কিছু। কার্ল ইয়ুং হয়তো একে বলতেন সমন্বিত পুরুষ সত্তার ভয়। এমন এক পুরুষ যে তার নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে আত্মনির্ভর হয়ে বেরিয়ে এসেছে। সে তার আবেগ থেকে পালিয়ে বেড়ায় না, আবার আবেগের দ্বারা শাসিতও হয় না। সে তার ছায়া বা শ্যাডোর সাথে দেখা করেছে, হাত মিলিয়েছে, আর সেই করমর্দন তাকে মুক্তি দিয়েছে। আর এই মুক্তি, এই ভেতরের কর্তৃত্বই হলো সেই জিনিস যা মেয়েরা নিয়ন্ত্রণ করতে পারে না। ইয়ুং বিশ্বাস করতেন আমরা অন্যদের মধ্যে যা দেখে ভয় পাই তা প্রায়শই আমাদের নিজেদের ভেতরের দমিত সত্তারই প্রতিচ্ছবি। তাই যখন একটা মেয়ে এমন একজন পুরুষের মুখোমুখি হয় যে তার নিজের ভেতরের বিশৃঙ্খলার সামনা করেছে, তখন সেও নিজের ভেতরের কেওয়াসের মুখোমুখি হতে বাধ্য হয়। ওই পুরুষটি পুরুষত্ব দেখানোর অভিনয় করছে না, সে ওটাকে ধারণ করছে। সে তার শক্তি আধিপত্য দেখানোর জন্য ব্যবহার করে না, বরং অবিচল থাকার জন্য করে। তার এই স্থিরতা মেয়েটার অস্থিরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তার শান্ত ভাব মেয়েটার বিশৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানায়। আর হঠাৎ করেই মেয়েটার নিশ্চিত হয় না যে সে প্রেমে পড়ছে নাকি নিয়ন্ত্রণ হারাচ্ছে। তুমি এটা ঘটতে দেখবে, ঠাট্টা তামাশাগুলো আর মজার নবে না, পরীক্ষাগুলো আর মিষ্টি লাগবে না। সে বলবে তোমাকে বোঝা খুব কঠিন, আর সে হাসবে, কারণ সে জানে মেয়েটা রহস্যের কথা বলছে না, সে ক্ষমতার কথা বলছে। শারীরিক ক্ষমতা নয়, মানসিক ক্ষমতা। সেই ক্ষমতা যা নিজের সম্পূর্ণতার জন্য তার অনুমোদনের প্রয়োজন বোধ করে না। কার্ল ইয়ুং লিখেছিলেন, দুটি আত্মার সাক্ষাৎ যেন দুটি রাসায়নিক পদার্থের স্পর্শের মতো। যদি কোনো বিক্রিয়া হয় তবে উভয়েই রূপান্তরিত হয়, কিন্তু রূপান্তরের জন্য সমর্পণ প্রয়োজন, আর সমর্পণ ইগো বা অহংকে ভয় পাওয়ায়, বিশেষ করে সেই নারী অহংকে যাকে শেখানো হয়েছে যে নিয়ন্ত্রণেই নিরাপত্তা। যখন সে বুঝতে পারে যে সে তাকে অনুমান করতে পারছে না, তার আবেগকে চালনা করতে পারছে না, তাকে ধাওয়া করাতে পারছে না, তখন তার প্রবৃত্তি এটাকে শান্তি হিসেবে দেখে না, বিপদ হিসেবে দেখে। কারণ গল্পের চালকের আসনে আর সে বসে নেই। এটাই সেই প্যারাডক্স বা বিরোধাভাস যার সম্পর্কে ইয়ুং সতর্ক করেছিলেন। যা মেয়েদের শক্তিশালী পুরুষের দিকে টানে, সেই একই জিনিসই তাদের অস্বস্তিতে ফেলে, তার ভেতরের স্বাধীনতা। সে তার আধিপত্যকে ভয় পায় না, সে তার নির্লিপ্ততাকে ভয় পায়। সেই শান্ত ক্ষমতা যেখানে সে গভীরভাবে ভালোবাসতে পারে, আবার সম্মান চলে গেলে হেঁটে বেরিয়েও যেতে পারে। সেই ভয়ঙ্কর সত্যিটা যে তাকে ছাড়া তার দুনিয়াটা ভেঙে পড়বে না। এটা কিন্তু নিষ্ঠুরতা নয়, এটা সার্বভৌমিকতা। আর এটাই আধুনিক পুরুষের মধ্যে থাকা সবচেয়ে দুর্লভ বৈশিষ্ট্য। আচ্ছা, শুরু করার আগে আমাকে কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটা শুনছো, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তবে ভুলেও মেয়েদের না। চলো শুরু করা যাক। কার্ল ইয়ং বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মেয়ের ভেতরে পুরুষের এক অচেতন প্রতিচ্ছবি থাকে, এক আর্কিটাইপ, যাকে তিনি বলতেন অ্যানিমাস। এটা হলো সেই ভেতরের পুরুষ যার সাথে সে তর্ক করে, যার স্বপ্ন দেখে এবং যার সাথে সে অবচেতনভাবে প্রত্যেক প্রেমিককে তুলনা করে। অনেকটা আমাদের পুরাণে যেমন দেবী দুর্গার মধ্যে বিভিন্ন দেবতার শক্তি মিলিত হয়ে এক সম্পূর্ণ রূপ তৈরি হয়, তেমনি মেয়েরা তাদের আদর্শ পুরুষের এক ছবি নিজের মনে তৈরি করে রাখে। যখন সে এমন একজন পুরুষের সাথে মেশে যে তার ওই আর্কিটাইপের সাথে মিলে যায়, তখন শক্তিশালী কিছু একটা ঘটে। তার অচেতন মন জেগে ওঠে। সে শুধু তাকে দেখে না, সে তাকে অনুভব করে, যেন সে তার নিজেরই একটা অংশ যার সাথে দেখা করার জন্য সে অপেক্ষা করছিল। কিন্তু ইয়ুং যে প্যারাডক্সটা আবিষ্কার করেছিলেন তা হল, যে পুরুষ তার গভীরতম আকর্ষণকে জাগিয়ে তোলে, সেই পুরুষই তার গভীরতম ভয়কেও উস্কে দেয়। কেন? কারণ সে শুধু আরেকজন ব্যক্তি নয়,
সে তার ভেতরের জগতের আয়না, তার দমন করা আকাঙ্ক্ষা, তার অদম্য উচ্চাকাঙ্ক্ষা, তার নীরব ক্রোধ, তার লুকানো জ্ঞান। যখন একটা মেয়ে এমন একজন পুরুষের সম্মুখীন হয় যে তার নিজেরই অস্বীকার করা গুণাবলী ধারণ করে, তখন সে তাকে একই সাথে চৌম্বকীয় এবং বিপজ্জনক হিসাবে অনুভব করে। সে তাকে জাগিয়ে তুলে, কিন্তু তাকে উন্মোচিতও করে দেয়। ইয়ুং লিখেছিলেন, আমরা আসলে মানুষের প্রেমে পড়ি না, আমরা তাদের ওপর নিজেদের প্রতিচ্ছবি বা প্রজেকশনের প্রেমে পড়ি। সুতরাং যখন সে এমন একজন পুরুষের সাথে মেশে যে তার ওই প্রজেকশন মেনে নিতে অস্বীকার করে, যে তার অবচেতন মনের লেখা চিত্রনাটে অভিনয় করতে রাজি হয় না, ত্রাতা, অবুঝ বালক, বিদ্রোহী বা রোম্যান্টিক আদর্শ, তখন সেই পুরুষ মনস্তাত্ত্বিকভাবে অস্পৃশ্য হয়ে ওঠে। সে তার ফ্যান্টাসি পূরণ করছে না, সে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইয়ুং বিশ্বাস করতেন, সত্যিকারের সম্পর্ক তখনই শুরু হয় যখন এই প্রজেকশনগুলো ভেঙে পড়ে, যখন তুমি কারুর ধারণাকে ভালোবাসা বন্ধ করে আসল মানুষটাকে দেখতে শুরু করো। কিন্তু বেশিরভাগ মানুষই এই ভাঙনের মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে, আর বিশেষ করে মেয়েদের জন্য এটাই হলো সত্যের মুহূর্ত। সে কি এমন একজন পুরুষকে ভালোবাসতে পারে যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না? সে কি মালিকামা ছাড়াই আন্তরিকতা সামলাতে পারে? ইয়ুং বর্ণিত পুরুষ আত্মনির্ভর, সম্পূর্ণ পুরুষ তার গল্পটা সম্পূর্ণ করার জন্য আসেনি, সে নিজের গল্প বাঁচছে। আর এটাই তাকে সবচেয়ে বেশি ভয় পাওয়ায়, কারণ যদি সে তাকে ছাড়া পুরোপুরিভাবে থাকতে পারে, তাহলে মেয়েটাকে তার নিজের সেই অংশগুলোর মুখোমুখি হতে হবে যা অন্য কাউকে ছাড়া থাকতে পারে না। তোমার ছায়ার সাথে পরিচিত হও। কার্ল ইয়ং লিখেছেন, প্রত্যেকের মধ্যেই একটা ছায়া বা শ্যাডো থাকে, আর এটা ব্যক্তির সচেতন জীবনে যত কম প্রকাশ পায় ততই তা কালো এবং ঘন হয়ে ওঠে। বেশিরভাগ মানুষই তাদের ছায়া থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু ইয়ুং বর্ণিত সেই বিরল পুরুষ যে মেয়েদের ভয় পাওয়ায়, সে পালায় না, সে এর মুখোমুখি হয়। সে তার রাগ, তার কামনা, তার উচ্চাকাঙ্ক্ষা বা তার কষ্ট থেকে লুকিয়ে থাকে না, সে সেগুলোকে সচেতনতায় নিয়ে আসে, সমন্বিত করে, এবং তা করার মাধ্যমেই সে সম্পূর্ণ হয়ে ওঠে। এটাই তাকে শক্তিশালী করে তোলে, নিখুঁত হওয়া নয়, সম্পূর্ণ হওয়া। আর এটাই মেয়েরা অনুভব করে যখন তারা তার সাথে মেশে। কোনো কৃত্রিম আকর্ষণ নয়, বরং এক ভিত্তিযুক্ত, আত্মনির্ভর, অটল শক্তি। একেই ইয়ুং বলতেন ইন্ডিভিজুয়েশন, বা তুমি আসলে যা তা হয়ে ওঠার প্রক্রিয়া, পৃথিবী তোমাকে যা হতে শিখিয়েছে তা নয়। বেশিরভাগ ছেলেরাই তাদের ছায়াকে দমন করে, যাতে তাদের ভালো বা নিরাপদ দেখায়। তারা প্রয়োজনের চেয়ে বেশি হাসে, বেশি ব্যাখ্যা করে, বেশি ক্ষমা চায়। তারা গ্রহণযোগ্যতার জন্য সততা বিক্রিয়ে দেয়। কিন্তু এই পুরুষ ভালো মানুষের অভিনয় করে না। সে বোঝে যে পুরুষ তার অন্ধকারকে অস্বীকার করে, সে তার দ্বারাই শাসিত হবে। সে অভিনয় করা ছেড়ে দিয়েছে, সে তার প্রবৃত্তিকে অস্বীকার না করে শৃঙ্খলাবদ্ধ করেছে। এই কারণে তার চলার ধরন আলাদা, শান্ত, নিশ্চিত, ইচ্ছাকৃত। অপ্রশিক্ষিত চোখে এই শান্ত ভাবকে হয়তো উদাসীনতা মনে হবে, কিন্তু সংবেদনশীল মেয়ের কাছে এটা বিপদের সংকেত। কারণ সে তাকে আঘাত করবে বলে নয়, বরং কারণ সে আঘাত করতে পারত, কিন্তু না করার সিদ্ধান্ত নিয়েছে। নিজের শক্তির এই সচেতনতা, এই নিয়ন্ত্রিত সংযম এক ধরনের পৌরুষত্বের আকর্ষণ বিকিরণ করে, যা আধুনিক সংস্কৃতি তৈরি করতে পারে না। তার কাউকে শাসন করার দরকার নেই, কারণ সে ইতিমধ্যেই নিজেকে আয়ত্ত এনে নিয়েছে। এই আত্মদখল মেয়েদের মধ্যে এক প্রাচীন কিছুকে জাগিয়ে তোলে, এক সহজাত সম্মান, যা এক অব্যাখ্যেয় ভয়ের সাথে মিশ্রিত। আসলে মেয়েরা একটা পুরুষের অন্ধকারকে ভয় পায় না, তারা ভয় পায় ওটা তাদের নিজের ভেতরের অন্ধকারকে কতটা জাগিয়ে তোলে। যে পুরুষ তার ছায়ার সাথে শান্তি স্থাপন করেছে, সে সেই মেয়েটার জন্য আয়না হয়ে ওঠে যে এখনও অভিনয় করে চলেছে। সে কোনো চেষ্টা ছাড়াই মেয়েটার মুখোশগুলো খুলে দেয়। তার উপস্থিতি মেয়েটাকে তার ফিল্টার করা হাসি, তার সামাজিক ব্যক্তিত্ব, তার নিয়ন্ত্রিত আবেগ নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে। আর এই উপলব্ধিটাই উন্মোচিত হওয়ার মতো মনে হয়। এই কারণে মেয়েরা এই ধরনের পুরুষদের পরীক্ষা করে। এটা কোনো নাটক করার জন্য নয়, এটা নিরাপত্তার জন্য। তার জানতে হবে ছেলেটার এই শান্ত ভাবটা আসল নাকি শুধু একটা মুখোশ। কারণ যদি এটা আসল হয়, তাহলে সে এক অপরূপ জিনিসের সামনে দাঁড়িয়ে আছে, এমন একজন পুরুষ যে তার ঝড়েও টলে না। ইয়ুংয়ের মতে একজন পুরুষ যখন ইন্ডিভিজুয়েশনের পথ ধরে এগোয়, তখন সে এক ধরনের স্বায়ত্তশাসন বা অটোনমি অর্জন করে, যা জগৎ সহজে হজম করতে পারে না। মেয়েদের জন্য এই স্বায়ত্তশাসন একই সাথে চৌম্বকীয় এবং বিভ্রান্তিকর হতে পারে। সে মেয়ে তার আবেগকে কেন্দ্র করে ঘোরে না, তার ক্রমাগত আশ্বাসনার প্রয়োজন হয় না।
সে শক্তির অভিনয় করছে না বা আবেগগতভাবে হওয়ার ভান করছে না। সে আবেগগতভাবে সার্বভৌম, ইমোশনালি সভারেন। সে পৃথিবীতে এমনভাবে চলে যেন সে নিজের মাধ্যাকর্ষণ নিজেই তৈরি করেছে। আর সেই মাধ্যাকর্ষণ মেডার প্রবৃত্তিকে টানে। সে এর কাছাকাছি আসতে চায়, কিন্তু সে একে বুঝতেও চায়, এর রহস্য ভেদ করতে চায়, একে নিজের করে নিতে চায়। কিন্তু যেই মুহূর্তে সে চেষ্টা করে, ওটা তার আঙুলের ফাঁক গলে বেরিয়ে যায়। এই পুরুষকে দখল করা যায় না, কারণ সে নিজেকে আর টুকরো টুকরো করে দেখে না। সে সম্পূর্ণ। আর এই সম্পূর্ণতা সেই সব মেয়েদের অস্বস্তিতে ফেলে দেয়, যাদের শেখানো হয়েছে যে ভালোবাসা মানেই মিশে যাওয়া, গলে যাওয়া, এক হয়ে যাওয়া। কারণ এই পুরুষ মেশে না, সে সাক্ষাৎ করে। সে ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলে না, সে এর মাধ্যমে নিজেকে প্রসারিত করে। সে প্রেমে পড়ে না, সে এর মধ্যে দাঁড়িয়ে থাকে। আর এখানেই মনস্তাত্ত্বিক টানাপোড়ান শুরু হয়। মেয়েটার প্রবৃত্তি তাকে বলে সংযোগ স্থাপন করতে হলে তাকে দাবি করতে হবে। কিন্তু সে যত তাকে দাবি করার চেষ্টা করে, ততই সে বুঝতে পারে যে সে পরিবর্তে কিছু একটা হারাচ্ছে, তার নিয়ন্ত্রণের ভ্রম। ইয়ুং বলতেন, আমরা অন্যদেরকে ততটাই বুঝি যতটা আমরা নিজেদেরকে বুঝেছি। তাই যখন একটা মেয়ে একজন আত্ম উপলব্ধি সম্পন্ন পুরুষের সাথে মেশে, তখন সে প্রায়শই তার নিজের আত্মসচেতনতার সীমানার মুখোমুখি হয়। যদি সে তার পরিচয় আবেগের নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে গড়ে তোলে, একজন সেবিকা, একজন পুরস্কার, এমন একজন যাকে প্রয়োজন, তাহলে সে এমন একজন পুরুষকে নিয়ে কি করবে যার কিছুরই প্রয়োজন নেই? ছেলেটা তার মূল্যকে খারিজ করছে না, সে শুধু এর ওপর নির্ভরশীল নয়। আর এটাই মেয়েটাকে এক অস্বস্তির সত্যের মুখোমুখি হতে বাধ্য করে, যে ভালোবাসা এমন একজন পুরুষকে নিয়ন্ত্রণ করতে পারে না যে তার নিজের আত্মার মুখোমুখি হয়েছে। মেয়েটা তার নির্লিপ্ততাকে ভয় পায় না, সে তার সম্পূর্ণতাকে ভয় পায়। কারণ তার সম্পূর্ণতা মেয়েটার নিজের খণ্ডিত অবস্থারকে চোখে আঙুল দিয়ে দেখায়। তার শান্ত ভাব মেয়েটার আবেগের অস্থিরতাকে উন্মোচিত করে দেয়। ইয়ুং বিশ্বাস করতেন, যখন দুটি জাগ্রত আত্মা মিলিত হয়, তারা প্রেমে পড়ে না, তারা সংঘর্ষে লিপ্ত হয়। তারা একে অপরের অচেতন মনকে নাড়া দেয়, দমন করা সত্তাকে ডেকে পাঠায় এবং আত্মার সেই অংশগুলোকে জাগিয়ে তোলে যা ঘুমিয়েছিল। আর এই কারণেই মেয়েরা প্রায়শই এই ধরনের পুরুষকে, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, একই সাথে পূজা এবং ঘৃণা করার মধ্যে দুলতে থাকে। সে মেয়েটার প্রচলিত ইমোশনাল স্ক্রিপ্ট মেনে চলে না, সে মেয়েটার আনন্দের পেছনে ছোটে না বা তার দুঃখের প্রতিক্রিয়ায় ভেঙে পড়ে না। সে নিজেকে না হারিয়ে শোনে, ভেঙে না পড়ে যত্ন নেয় এবং নিজের সত্তা বিসর্জন না দিয়ে ভালোবাসে। এই ভারসাম্য, এই শান্ত নিয়ন্ত্রণই যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। প্রথমে এটা তাকে মুগ্ধ করে। সে ছেলেটার স্থিরতা, তার নিশ্চয়তা, তার সংযমের দিকে আকৃষ্ট হয়। কিন্তু সে যত তার কাছাকাছি থাকে, তত এটা তার নিজের মানসিক নির্ভরশীলতাকে উন্মোচিত করে দেয়, সম্পর্কের আবেগের আবহাওয়ায় নিয়ন্ত্রণে থাকার প্রয়োজনটা। সে বুঝতে পারে সে ছেলেটাকে উস্কে দিতে পারে না। তার পরীক্ষার স্বাভাবিক পদ্ধতিগুলো, নীরবতা, নিজেকে গুটিয়ে নেওয়া, কান্না, সবই ব্যর্থ হয়। ইয়ুং লিখেছেন, আমরা আসলে মানুষকে দেখি না, আমরা তাদের মাধ্যমে আমাদের নিজেদের জটিলতাগুলোকেই প্রতিফলিত হতে দেখি। আর এই কারণে মেয়েটা ছেলেটার শান্তিকে অহংকার হিসেবে, তার আত্মনির্ভরশীলতাকে নির্লিপ্ততা হিসেবে ভুল ব্যাখ্যা করে। সে তাকে স্পষ্টভাবে দেখছে না, সে তার নিজের বিশৃঙ্খলার প্রতিচ্ছবি দেখছে। মেয়েরা বলে তারা শক্তিশালী পুরুষ চায়, কিন্তু তারা আসলে বোঝাতে চায় এমন শক্তিশালী যে আমাকে রক্ষা করতে পারবে, কিন্তু এতটাই দুর্বল যে তার আমাকে প্রয়োজন হবে। ইয়ুং বর্ণিত পুরুষটি এই সমীকরণটাই ভেঙে দেয়। সে শক্তিশালী অনুভব করার জন্য মেয়েটার দুর্বল হওয়ার প্রয়োজন বোধ করে না, আর সে সম্পূর্ণ বোধ করার জন্য কাঙ্ক্ষিত হওয়ার প্রয়োজন বোধ করে না। সে অংশীদারিত্ব দেয়, মালিকানা নয়। আর এখানেই চূড়ান্ত রূপান্তর শুরু হয়, ছেলেটার মধ্যে নয়, মেয়েটার মধ্যে। কারণ যদি সে তার প্রজেকশনের বাইরে তাকানোর সাহস দেখায়, সে দেখবে যে ছেলেটা উদাসীন নয়, সে জাগ্রত। সে ভালোবাসাকে প্রতিরোধ করছে না, সে এর সত্যকে রক্ষা করছে। ইয়ুং বলতেন, সে এক বিবর্তিত পুরুষালী আর্কিটাইপের সামনে দাঁড়িয়ে আছে, এমন এক পুরুষ যার আর আধিপত্য বা অধীনতার প্রয়োজন নেই, যে শুধু আছে। আর যদি মেয়েটা যথেষ্ট সাহসী হয়, সে এক গভীর সত্য উপলব্ধি করবে, যা তাকে ভয় দেখাচ্ছিল তার ছেলেটার শক্তি ছিল না,
বরং তার নিজের সম্ভাবনার প্রতিচ্ছবি ছিল, যা সে ছেলেটার মাধ্যমে দেখছিল। কারণ এই পুরুষ কোনো খাঁচা নয়, সে একটা আয়না। আর যখন একটা মেয়ে অবশেষে সেই প্রতিবিম্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিয়ে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে সেই শক্তির মধ্যেই পা রাখে যাকে সে এতদিন ভয় পাচ্ছিল। এটাই ইয়ংয়ের আবিষ্কৃত সত্য। অনিয়ন্ত্রিত পুরুষ তার শত্রু নয়, সে তার অনুঘটক বা ক্যাটালিস্ট। সেই একজন যে তাকে মনে করিয়ে দেয় যে আসল ভালোবাসা মালিকানা নিয়ে নয়, এটা বিবর্তন নিয়ে। সে তার গল্পটা সম্পূর্ণ করতে আসে না, সে তাকে নিজের গল্প লেখার জন্য চ্যালেঞ্জ করতে আসে।